বলে রাস্তার ছেলেদের কাছে নিজের বোনকে বেজ্জত করে খুশি কি? তুই যে তোর বান্ধবীর কাছে আমাকে ছোট করলি তখন কি? তাই বলে এভাবে একটা ছেলের কাছে আমাকে অপমানিত করলি? বলে রাখতে রাখতে সেখান থেকে চলে এলাম। সেদিন বিকেল পেরিয়ে সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে এলো। দুজন দুজনের সাথে কোনো কথা বললি নাই। খাবার টেবিলেও দুজনের দূরত্ব বেড়ে গেল। মন খারাপ করে দুজনে খাবার নিয়ে ব্যস্ত। সবার নীরবতা ভেঙে আব্বু বলে উঠলে, আগামী সপ্তাহ থেকে নিহাদ এখানে থাকবি না। কথাটা শুনতে আমার হাত থেকে ভাতের লোকমা পড়ে গেল। কোথায় থাকবো আব্বু? তোর আম্মুর কাছ থেকে আমি সব শুনেছি। তোরা সারাদিন ঝগড়া করস, তাই তোদের আলাদা করে দিব। নিহা বাড়ি থেকে পড়ালেখা করবে আর তুই মেসে থাকবি। আব্বুর কথায় যতটা না অবাক হয়েছিলাম, আমি তার চেয়ে বেশি অবাক হয়ে গেলাম নিহানের এই একটা শব্দ শুনে। আসলে সে কি পারবে থাকতে ওখানে, নাকি রাগের মাথায় বলছে এসব? রাগের মাথায় বলুক আর স্বাভাবিকভাবে বলুক, সে যদি পারে আমাকে ছাড়া থাকতে, আমিও বড্ড পারবো তাকে ছাড়া থাকতে। এসব ভাবতে ভাবতে খাওয়া শেষ হয়ে গেল। রাতে আর কোনো কথা হয়নি। সে তার মতো করে, আমি আমার মতো করে ঘুমিয়ে পড়লাম বিছানায়। রাত তখন 1:30। আমি ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেলাম। হয়েছেটা কি আসলে আপনারা একটু একটু বুঝতেছেন হয়তো। ওই যে মেয়েদের মাসিক হয় না, তাই হয়েছে। মাসিকের ব্যথা যে কিরকম তা একজন মেয়ে ভালো জানে। সারা রাত ঘুমানো যায় না ঠিক মতো, পেটের ব্যথার কারণে। হ্যাঁ, এটাই হয়েছিল আমার সাথে। মনে হচ্ছিল যেন পেটের প্রত্যেকটা রগ এক জায়গায় এসে জমা হয়ে আছে। না পারছি চিৎকার করে কান্না করতে, আর না পারছি সইতে। চোখের জল ফেলছিলাম আর লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম। আমার কান্নার শব্দ পেয়ে পাশের বিছানায় শুয়ে থাকা নিহান বলে উঠল, এই পেতনি, কি সব শুরু করলি? এত রাতে কাঁদছিস কেন? শান্তিতে একটু ঘুমোতে দিবি না মনে হয়? ভাইয়ের মুখে আমার কথা শুনে নিজের মুখটা চেপে ধরলাম, যাতে সে আর আমার কান্নার আওয়াজ শুনতে না পায়। হয়তো ভাই আমার উপরে বেশি অভিমান করেছে, তাই আমার কান্নার শব্দ শুনেও আমার পাশে এসে আমাকে জিজ্ঞেস করলো না, জানতেও চাইলো না আমার কেন কান্না করছি আমি। অসহ্য ব্যথা নিয়ে কোনো রকমের রাতটা কাটালাম। পরের দিন স্কুলে যেতে আমার সব বান্ধবী আমার কাছে বিচার দিতে লাগলো। এই, তোর ভাইয়া তো বেয়াদব কেন? আমি কি জানোস কি বলেছে মেসেঞ্জারে? আমাকে তো ডাইরেক্ট প্রপোজ করে ফেলছি। একের পর এক প্রশ্ন পড়েই যাচ্ছে। ভাই আর আমি যেহেতু একই ক্লাসে পড়ি, তাই সময় লাগলো না খবরটা ভাইয়ের কাছে যেতে। ক্লাসের সবাই জেনে গেছে যে আমার ভাই একসাথে 10টা মেয়েকে প্রপোজ করেছে। কাল থেকে আমার সাথে কথা বলছিস না, তার সাজা পাবি এখন। মনে মনে বললাম, কি রে, কিছু বলবি? জানি না, তোরা এক কাজ কর, আমার বাসায় গিয়ে বিচার দে। এর আগে একবার জিজ্ঞেস করে নেই তোর ভাইকে, সে কেন এমন করলো। আরে লাগবে না জিজ্ঞেস করা, তোরা বরং আব্বুকে বলবি। আমি বললে আব্বু কখনো বিশ্বাস করবে না। না, আমি তাকে একবার জিজ্ঞেস করবই। বলে নিহানকে ডাক দিল। কালকে ওটা কে ছিল? কোনটা? মেসেঞ্জারে। ও সরি, জানি না কাল আমার কি হয়েছিল। সবাইকে হঠাৎ এরকম একটা টেক্সট দিয়ে দিলাম। আমি বিশ্বাস করি না কালকে টেক্সট তুই করেছিস। কেন? সে অনেক কথা তুই বুঝবি না। সবার কাছে ক্ষমা চাচ্ছি। ঠিক ঠিক জানি না, আজ ছুটির পর গিয়ে বিচার দেব। আমরা তো সিদ্ধান্ত নিয়েছি তোমার বাসায় বিচার দেব বলে। নিহা কিছু বলে নাকি? ঠিক হবে কি? এটা তো তারই প্ল্যান। আচ্ছা সমস্যা নেই, বিচার দিতে চাইলে দিতে পারো। আর হ্যাঁ মিস নিহা, আপনি আজ থেকে ভুলে যাবেন যে এখানে আপনার একটা ভাই আছে। নিহানের মুখে এমন একটা কথা শুনে মন খারাপ হয়ে গেল। দুষ্টুমের ছলে আবার ভাই আমার উপর রেগে গেল। কিছু বলার আগেই ক্লাসের স্যার এসে হাজির হলেন। স্কুল ছুটির পর যখন সব বান্ধবী বলল আমার বাসায় যাবে, আমার বাসায় যেতে পারিস, সমস্যা নাই, কিন্তু ভাইয়ের বিরুদ্ধে বিচার দিতে পারবি না। কেন? কারণ ভাইয়ের কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি দুষ্টুমি করে ভাইকে ফাঁসানোর জন্য এসব করেছিলাম। তাই বলে আমাদের টেক্সট দিলি? আমি জানতাম নিহান এমন করতে পারে না। কেন? খুঁজে নিয়ে দেখিস, তোর ভাই স্কুলে 4 থেকে 5টা মেয়েকে প্রপোজ করেছে, এদের মধ্যে আমিও ছিলাম। কি বলছিস এসব? ঠিকই বলছি। আমি যখন প্রপোজ করেছিলাম তখন সে অ্যাকসেপ্ট করে নাই। কেন?
শুধু তোর জন্য। মানে? তার মতে সে যা করে তুইও তাই করিস। করি তো। কখনো যদি সে প্রেম করে তুইও করবি? তুই ভুলবশত কোনো ছেলের পাল্লায় পড়ে গেলে তখন বাধা দিতে পারবে না, তখন তুইও বলবি ভাই তুমি প্রেম করতে পারলে আমি পারবো না কেন? তাই? তোদের ভাই বোনের ভালোবাসা দেখলে আমাদের বড্ড হিংসা হয় রে। তোর ভাই সব ছাড়তে পারে তোর জন্য। আর জানোস আমাকে কি বলে? তাকে নাকি কোনো মেয়ে পাত্তা দেয় না। মেয়েরা যাতে পাত্তা না দেয় তাকে, সেই জন্য প্রত্যেক দিন সাধারণভাবেই আসে, একটু স্টাইল করলে সারা স্কুলের মেয়েরা ফিদা হয়ে যায়। এসব কথা বলতে বলতে আমরা স্কুলের গেটের কাছে গেলাম, কিন্তু গেট পের হয়ে দেখি আজ ভাইটা আমার ওখানে দাঁড়িয়ে নেই, চলে গেছে আমাকে রেখে। তোর ভাই কই গেল? অভিমান করেছে আমার উপর। আজ একা যেতে হবে তাহলে? আচ্ছা তোরা তাহলে যা, আমি দেখি রিক্সা পাই নাকি। ওকে বাই। সবাই চলে যাওয়ার পর আমি সেখানে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। তখন আমার পাশে এসে দাঁড়ালো ভাই। কোথায় ছিলে এতক্ষণ? হেড স্যারের কাছ থেকে টিসি নিয়ে এলাম। ভালো। আগামী সপ্তাহে আমি নতুন স্কুলে ভর্তি হবো। আমি আর কোনো কথা বললাম না। একটা রিক্সা আসতেই ভাই উঠে পড়লো, আমি উঠে পড়লাম। কিছু দূর যাওয়ার পর একটা ফার্মেসির সামনে থামতে বললাম। কি করবি? একটা কাজ আছে। আচ্ছা বল, আমি নিয়ে আসি, কি লাগবে? না লাগবে না বলে রিক্সা থেকে নেমে ফার্মেসিতে গিয়ে একটা প্যাড নিলাম। ভাই রিক্সায় বসে দেখতেছে আর হয়তো ভাবতেছে কালকে রাতে আমি এজন্যই কান্না করেছিলাম। আমার ধারণাটা ভুল হলো না। রিক্সাতে উঠতেই ভাই বলে উঠলো, কাল রাতে বুঝি তুই এজন্য কাছিলি? হুম। তাহলে আমাকে কাল বিকেলে বললি না কেন? কিভাবে বলবো তোকে, আর কেনই বা বলবো? তুই আমাকে বলবি কেন? আমি তোর কে হই? তুই তো রাগ নিয়েছিলে, এখনো আসছিস। আমি তো তোর কেউ না। আচ্ছা তুই আমার কেউ না, তাহলে কেন তোর বান্ধবীদের বাধা দিল বাসায় বিচার নিয়ে আসতে? দোষটা আমার ছিল। আমার দোষের কারণে অন্য কেউ কেন শাস্তি পাবে? আর তুই কেন ওশির প্রপোজাল রিজেক্ট করলি? তুই কেমনে জানলি? বলে আমার দিকে অবাক হয়ে তাকালো। সে আমাকে সবকিছু বলেছে। আমার ভালো লাগে নাই তাই? আমার জন্য তুই এমনটা করেছিস? আমার বয়ে গেছে একটা পেতনির জন্য এসব করতে। কাকে পেতনি বললি? যাকে বলা তাকেই বলছি পেতনি। খুব সাজে গেছে বুঝি রাস্তার মাঝখানে হাজার হাজার মানুষের ভিড়ে কেলানি খাওয়ার। কেলানি শুধু তুই নয়, আমিও দিতে পারি। কিছুটা মিটমাট হয়ে গেল এখানে, কিন্তু বাসায় যাওয়ার পর সেই একই অবস্থা। ভাইজন আমাকে চিনেই না, বারবার এড়িয়ে যাচ্ছে আমাকে। সে তার মতো আর আমি আমার মতন করে কেটে গেল 4 দিন। আগের মতো ভাই বিকেল হলে ছাদে যায় না, বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায়। বিশাল বড় এই বাড়িতে আমি হয়ে গেলাম বড় একটা। আব্বু সারাদিন অফিসে থাকে, আম্মু তো তার কাজে। তাই ভাইয়ের সাথে কথা না বলে যেন আমার দিনই কাটছে না। সারাদিন তো আর ফোন টিপে সময় যায় না। বিকেল হলে ছাদে বসে থাকি, আর রাত হলে পড়ার টেবিলে। 6 দিন পর রাতে ভাই তার কাপড় প্যাক করছিল, দেখে বুঝতে পারলাম সে কালকে চলে যাবে। তুই কি সত্যি সত্যি চলে যাবি? হুম। আমার কথা একবারও ভাবলি না? তোর কথা আবার কি ভাবতে হবে? তুই চলে গেলে কি হবে আমার খেলার সাথে? তোর জামাই হবে। কুত্তা, আমি ফাজলামো করছি না, সত্যি করে বল। আমিও ফাজলামো করছি না। এটাই কি তোর শেষ কথা? হ্যাঁ রে, এটাই আমার শেষ কথা। কাল খুব ভোরে উঠে চলে যাব, তোর সাথে দেখা নাও হতে পারে। আর বলে কাপড় প্যাক করতে লাগলো ভাই। আর এদিকে যেন আমার চোখে জল আটকে রাখতে পারলাম না আমি। সেদিনের মতো আজও কান্না করছে নিহা বধূবেশে। দরজায় কারো ডাক শুনে হুঁশ ফেলল নিহার। বরযাত্রী চলে আসছে। ভাই এসেছে কি? তোর আব্বু সারা শহর খুঁজেছেন মানুষ দিয়ে, কিন্তু কোথাও পায়নি তাকে। আমি জানি না, ভাইকে না পেলে যা বলেছি তাই করব। মা আমার এমন করিস না প্লিজ, বুঝার চেষ্টা কর মা তুই। কিছুক্ষণ পর কাজে এসে বিয়ের কাজ শুরু করলেন। বরের কবর বলা শেষ। নিহা যখন বলবে তখন চোখ মেলে তাকে দেখলো আব্বাম্মু আর বড় বোন নীলাকে। তাদের দিকে তাকে কবুল বলল। চোখের ইশারায় তাদের থেকে শেষ বিদায় নিয়ে কেউ কিছু বোঝার আগেই বিষের শিশিটা একডোকে সম্পূর্ণ গিলে ফেললো। সবার মুখে শোনা যাচ্ছিল একটাই শব্দ, হায় হায়, এ কী করলো মেয়েটা, এ কী করলো। পুরো বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। কয়েকজন লোক মিলে তাড়াতাড়ি তাকে নিয়ে হসপিটালে গেল।
অনেকের মুখে অনেককে বলতেছে প্রেমিকের জন্য, আবার কে বলছে এই বিয়েতে তার মতই ছিল না। সবার ধারণাটা ছিল ভুল। সে বিষ খায়নি প্রেমিকের জন্য, তার ভাইয়ের জন্য খেয়েছে। নতুন একটা ইতিহাস গড়ে তুলল নিহা ভাইয়ের জন্য বিষ খেয়ে। সব বোনই ভাইকে ভালোবাসে, কিন্তু এতটা ভালোবাসে নাই কোনো বোন যতটা ভালোবেসেছিল নিহা। এর পিছনে রয়েছে অনেক বড় একটা ঘটনা। কেন আমার বোন আমার জন্য পাগল, আর কেনই বা আমার পরিবার আমাকে খুনি বলছে, সব কিছু বুঝতে পারবেন সামনে গেলে। এবার চলুন না আমার কাছে একটু আসি, মানে আমি কোথায় কী করছি এখন একটু জানিয়ে দিই। হসপিটালের বেডে জ্ঞান ফিরতেই দেখলাম একজন নার্স আমার স্যালাইন খুলে দিল আর বলল, আপনি এখন পুরোপুরি সুস্থ, চাইলে যেতে পারেন। আমার বিল কত এসেছে? সব মিলিয়ে 4000। এখন তো আমার কাছে 1 টাকাও নেই। আপনার বিলটা দেওয়া হয়ে গেছে। কে দিল? ডক্টর ঐশী, ঐশী? সে এখন কোথায়? 3য় ফ্লোরে কেবিন নাম্বার 105-এ একটা অপারেশন করতেছেন। ধন্যবাদ বলেই সেখান থেকে বেরিয়ে 105 নম্বর কেবিনে গেলাম। কেবিনের জানালার কাছ দিয়ে দেখতে পেলাম 3 জন পুরুষ ডক্টর আর একজন মেয়ে ডক্টর চিকিৎসা করছেন। হয়তো ওই মেয়েটাই ঐশী, কিন্তু কার চিকিৎসা হচ্ছে এখানে? একটু সামনে যেতেই মুখটা দেখে অবাক হয়ে গেলাম আমি। আমার কলিজা ভৌতি বেশি চোখ বন্ধ করে শুয়ে আছে বেডে। ডক্টররা তার মুখে একটা ওয়াশ করার মেশিন লাগিয়ে ভিতর থেকে বিষ বের করছিল। তখন চোখ পড়লো পাশে একটা ব্রেঞ্চের দিকে, ওখানে বসে আছেন আমার আম্মু। আমি তাড়াতাড়ি গিয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু কি হয়েছে বোনের? আম্মু আমার কথা শুনে মুখ তুলে কাঁদতে কাঁদতে বললেন, বাবা তোর বোন বিষ পান করেছে। আমার কথা শুনতে 2 পা পিছিয়ে চলে গেলাম। আরে না, চলে যায়নি, কেউ একজন ধাক্কা দিয়েছে আমাকে। ঘুরে তাকাতেই ঠাস করে একটা চর মারলো নীলা আপু। এবার খুশি তো? আমি কোনো কথা বললাম না, বলবোই বা কি, কিছুই মাথায় আসছে না। তোর জন্যই আজ আমার বোন বুধু বেশে মৃত্যুশয্যায় আছে। আপু, বোন শুধু তোমার একা নয়, নিহা আমারও বোন। আর হ্যাঁ, সবাই কান খুলে শুনে নাও, নিহা এই পরিবারের সদস্য, এর আগে সে আমার বোন। নীলাপু, এই লুচ্চা ছেলেটা এখানে কি করছে? বলতে বলতে অপারেশন থিয়েটার থেকে বের হলো ঐশী। ঐশী মুখ সামলে কথা বলো, তাকে তুমি কি বলছো? যাকে যা বলা উচিত তাকেই তা বলতেছে। আন্টি, আপনি যান নিহানের কাছে, সে এখন অসুস্থ আছে। বলে ঐশী তার মুখের মাস্কটা খুললো। ঐশীকে দেখতে আমি একদম অবাক। আরে এই তো সে মেয়ে যে আমাকে রাস্তায় মানুষের দিয়ে গণধোলা দিয়েছিল। নীলা আপু আর আম্মু কেবিনে যেতেই ঐশী বলে উঠলো, এখানে কি চাস? তুমি কি আমাকে চিনতে পারছো? খুব ভালো করেই চিনি। আমার ভেতরে একটু হলেও মানবতা আছে, যার কারণে রাস্তায় একটা লুচ্চাকে হসপিটালে নিয়ে এসে তার চিকিৎসা করেছি। মিস, ঐশী আমাকে এখনো চিনতে পারেননি আপনি। যদি চিনতেন তাহলে এমন সিন দেখতে হতো না। কে আপনি? আর আমার নামটাই বা কিভাবে জানলেন? সেটা না হয় আপনার পেশেন্ট নেহাকে জিজ্ঞেস করেন, সব জানতে পারবেন। বলে সেখান থেকে একটু দূরে এগিয়ে একটা বেঞ্চে বসে পড়লাম। অপেক্ষায় আছি আম্মু আর আপু বের হলে আমি ভিতরে যাব, এক নজর আমার কলেজাটাকে কাছ থেকে দেখার জন্য। তখন আব্বু আসলেন, সাথে একটা ছেলে। হয়তো এটাই আমার কলেজার স্বামী হবে। আব্বু আমার দিকে একবার তাকালেন, তারপর কি মনে করে চলে গেলেন নিহার কেবিনে। আমি 2 হাত হাঁটুতে ভর দিয়ে মাথা নিচু করে বসে আছি, চোখের পানি ঝরতেছে, কোনো বাধা নামে নেই। কিছুক্ষণ পর সবাই বোনের কেবিন থেকে বেরিয়ে আসলো, কারণ তার জ্ঞান ফিরেনি এখনও। ডক্টর ডিস্টার্ব না করতে বলেছে। সবাই এসে বসলো আমার পাশে সিটগুলো ঝরে। এদিকে একটু পরই নিহাকে নিয়ে অন্য কেবিনে গেল। সবাই নীরবতা ভেঙে আব্বু বলে উঠলেন, তুমি কেন আসলে আমাদের জীবনে এমন একটা কাল বৈশাখী জ্বর হয়ে? প্লিজ বাবা তুই চলে যা। হ্যাঁ চলে যাব, আর আসবোই না তোমাদের সামনে। এর আগে আমি একটিবার নিহার সাথে দেখা করতে চাই। আম্মু, এই লোকটাকে আর সে কেনই বা নেহার সাথে দেখা করতে চাচ্ছে? কথাটা বললো নিহার হবু জামাই। আরে না, নিহার জামাই শুভ। আমাদের আম্মুকে থামিয়ে দিয়ে আব্বু বললেন, আমাদের দূরের একজন আত্মীয় হয় ছেলেটা। বাবার মুখে এমন কথা শুনে আজ মনে হচ্ছে সত্যি সত্যি আমি মারাই গেছি। এই পৃথিবীতে কেউ রইল না আমার আপন বলতে। তাই বলে কথাটা শেষ করার আগে ঐশী বলল, ভাইয়া এই সে বেয়াদব যে আমার সাথে রাস্তায় বেয়াদবি করেছিল। এত বড় বেয়াদব এখানে কি করে দাঁড়িয়ে আছে? না জেনে মানুষের সম্পর্কে খারাপ কিছু বলবেন না।
মেয়েদের রাস্তাঘাটে যে ডিস্টার্ব করে সে কেমন মানুষ খুব ভালো করেই জানা আছে আমার। এসব কি শুনছি আমি? শুনবেই না কেন? সে তো 10 বছর পরিবারের সাথে নয়, গন্ডা লুচ্চা বদমাইশ ছেলেদের সাথে কাটিয়েছিল। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা। আর কত অপমান মুখ বুঝে সহ্য করব, তাই শেষমেশ সিদ্ধান্ত নিলাম চলে যাওয়ার জন্য। কিন্তু এর আগে আমি নেহার সাথে দেখা করে যাব একবার। আমার প্রস্তাবে সবাই রাজি। 20 মিনিট টাইম দেওয়া হলো মন মতো নিহাকে দেখে সারা জীবনের জন্য তার জীবন থেকে চলে যেতে। আমি মেনে নিলাম তাদের অফারটা। ওইদিকে ঐশী আর শুভ একদম অবাক। আমার মতো অচেনা অজানা একটা ছেলে কেন নিহাকে দেখবে, তাও একা গিয়ে। তারা এটা ভাবছিল, আর আমি চলে গেলাম বোনের কেবিনে। সেখানে তার সিটের পাশে বসে রইলাম। মনে পড়ে গেল সেই দিনের কথা। ওই দিন আমি এভাবেই তাকে ঘুম থেকে রেখে বিদায় নিয়েছিলাম, আর আজও বিদায় নেব আজীবনের জন্য। আর আসবো না তার লাইফে, আমি থাকবে না নিহার লাইফে নিহার নামের কলিজার ভাইটা। ফ্ল্যাশব্যাক। আমরা গরিব ছিলাম না, আবার ধনীও ছিলাম না। যে বেতন পেতে নামবো সে টাকা দিয়েই আমার আর বোনের পড়ার খরচ প্লাস সংসারের খরচ চলতোই না। এদিকে আম্মু অনেক দিন ধরে অসুস্থ। তার চিকিৎসার জন্য গ্রামের বাড়িতে আমাদের যতটুকু জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছিল আব্বু। এখন সম্পদ বলতে এই বড় বাড়িটা, ব্যাংক ব্যালেন্স কিছুই নেই, সব শূন্য। ব্যাংক ব্যালেন্স সবই হতো যদি আব্বু অন্যান্য সরকারি অফিসারের মতো টেবিলের নিচ দিয়ে টাকা নিতেন। সততার কারণে তিনি সেটা করেননি। মাসে আব্বুর বেতন 20,000 টাকা। সংসারের খরচ 10,000 টাকা হলেও বাকি 10,000 টাকা দিয়ে চলে না। আমরা দুই ভাই বোনের পড়ার খরচ, কথায় আছে না, যত ভালো স্কুল তত বেশি খরচ। হ্যাঁ, তাই কোনো মাসে 12,000 টাকা দিয়েই খরচ, বাকি পড়ে যায় স্কুলে। তাই একদিন রাতে আব্বু আমাকে তার রুমে ডাকলেন। আব্বু কিছু বলবেন কি? বাবা, অনেক কিছু বলার ছিল। জি বলেন। আমার বয়স হয়েছে বাবা, কয়েকদিন পরে আমি অবসর নিতে হবে হয়তো। জি। গ্রামের বাড়িতে যা সম্পদ ছিল সবই তো বিক্রি করে দিয়েছি। ব্যাংক ব্যালেন্স এখন শূন্য বাবা। আমি ভাবতেছি সামনের দিনগুলো কিভাবে কাটাবো। এটা নিয়ে চিন্তা করবেন না আপনি। আমি মাধ্যমিক পরীক্ষা শেষ করে কোনো না কোনো কাজ শুরু করে দেব। কিন্তু এখন যে তোমাদের দুজনকে একসাথে পড়ানো আমার পক্ষে সম্ভব না বাবা। আমি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। ঢাকায় আমার একটা বন্ধু আছে, তার নিজস্ব একটা বড় হোটেল। আমি বলি কি বাবা, তুমি ওখানে চলে যা। হোটেলে কাজ করে যা পাবি আমাদের দেওয়ার দরকার নাই। তুই ওখানে ভালো দেখে একটা স্কুলে ভর্তি হবি, আর তোর নিজের পড়ার খরচ নিজেই চালাবি। খারাপ বলেন আব্বু, এটা করলে খুব ভালো হবে। তুই না চাইলে নাই, আমি জোর করব না তোকে। না আব্বু, আমি পারবো। আপনি শুধু বলেন কবে যেতে হবে আমাকে। সেটা না হয় পরে বলবো না একবার। তাহলে এখন আসি আব্বু। সেখান থেকে বোনকে না চাইতেও দূরে ঠেলে দিলাম বারবার। সে জানে না আসলে আমি ওখানে পড়তে নয়, কাজে যাচ্ছি। জানলে কখনো যেতে দিবে না আমাকে। তারপর কিভাবে কি ঘটেছিল আপনারা জানেন। এখন আসেন সেই রাতের ঘটনায়, যেখানে নেহা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল এটা শুনে যে আমি সত্যি সত্যি চলে যাচ্ছি। ভোর 6টার দিকে তার পাশে বসে তার দিকে তাকিয়ে এইসব কথা ভাবছিলাম। আমার ডেকে হুঁশ ফিরল। কিরে বাবা, ট্রেনের তো সময় হয়ে গেল। 1 মিনিট, আসতেছি আম্মু। তাড়াতাড়ি আয়। বাইরে কলিজা, আর কবে দেখা হবে জানি না। ভালো থাকিস বোন। বলেই নিহার কপালে একটা চুমু দিলাম। চোখের জল বেরিয়ে আসার আগেই সেখান থেকে উঠে এক হাত দিয়ে মুছে নিলাম। দিন যায় রাত যায়, দেখতে দেখতে 6 মাস কেটে গেল। ছুটি নিয়ে সেদিন বাড়ি ফেরার জন্য রওনা দিলাম। ছুটি বেশি দিনে ছিল না, মাত্র 15 দিনের। বোনের জন্য একটা ড্রেস, আম্মু আর আপুর জন্য 2টা শাড়ি